आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর পাঠ্য গল্প বহুরূপী। লেখক সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্প নিয়ে আজকে আলোচনা হবে। এর আগে বহুরূপী গল্পের উপরে একটা ক্লাস নেওয়া হয়ে গেছে, মানে গত ক্লাসে বহুরূপী গল্প নিয়ে আলোচনা করেছি। সেখানে আলোচনা করেছি যে এই গল্পে কতগুলো চরিত্র আছে এবং সেই চরিত্রগুলোর ভূমিকা কী, আর বিভিন্ন চরিত্রের মধ্যে প্রধান চরিত্র বা মুখ্য চরিত্র কে, এবং সেই মুখ্য চরিত্র এখানে ঠিক কোন চরিত্র হয়ে উঠে এসেছে আলোচনা করেছিলাম। এই বহুরূপী গল্পের কাহিনী নিয়েও আলোচনা করেছিলাম। বহুরূপী গল্প কাহিনীতে আমরা যে বহুরূপীকে দেখতে পাচ্ছি, সেই বহুরূপী আসলে গল্পের মুখ্য চরিত্র হরি, আর গল্পকথক এবং তার বন্ধু অনাদি এবং ভবতোষের কাছে যিনি হরিদা বলে সম্বোধিত হন, যাকে তারা হরিদা বলে সম্বোধন করেন। তার মানে গল্পের কেন্দ্রীয় চরিত্র হরি। তো হরি একজন বহুরূপী, আর আমরা জানি যে বহুরূপী যে বহু রূপ ধরে মানুষকে আনন্দ দেখায়, মানুষকে আনন্দ দেয়, খেলা দেখায়, মানুষের মধ্যে একটা মজার, একটা আনন্দের, একটা খুশির যে প্রদান, সেটা বহুরূপীর মাধ্যমেই হয়। তো যাই হোক, বহুরূপী হরিদা বহু রূপ ধরে বিভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করে মানুষের কাছে পৌঁছে যায় এবং আনন্দ দেয়, আর সেই আনন্দটাই তার পুরস্কার। কিন্তু সেই আনন্দ দেওয়ার বিনিময়ে যতটুকু সে পারিশ্রমিক পায়, সেইটুকু পারিশ্রমিক কিন্তু তার উপার্জন, তার অন্য সংস্থানের উপায়। যাই হোক, তো বহুরূপী হরিদাকে নিয়ে আমরা এই ক্লাসে একটু পরে আরও সবিস্তারে আলোচনা করছি। তার আগে আলোচনা করব বহুরূপী গল্পের লেখক সম্পর্কে। এর আগেও বিভিন্ন ক্লাসে তোমাদের আলোচনা করা হয়ে গেছে যে যে কোনো গল্প, যে কোনো কবিতা, যে কোনো প্রবন্ধ, যে কোনো উপন্যাস বা উপন্যাসের অংশ, অর্থাৎ সাহিত্যের যে কোনো অধ্যায় আলোচনা করার আগে আমাদের দরকার লেখক সম্পর্কে জানা, কবি সম্পর্কে জানা। আসলে সাহিত্যিকদের ব্যক্তিগত যে জীবন, সেটা যদি আমরা জানি, সেটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তারা কিভাবে জীবন কাটাতেন, তারা কি ভাবতেন, তাদের মতাদর্শ কি ছিল, জীবন দর্শন কি ছিল, তারা কিভাবে বড় হয়ে উঠেছেন, কোন অবস্থার মুখোমুখি তাদেরকে হতে হয়েছে, তাদের জীবনের উত্থান পতনটা কেমন ছিল, বড় হয়ে ওঠা সেটা কেমন ছিল, অর্থাৎ বড় হয়ে ওঠার পথটা মসৃণ ছিল নাকি বন্ধুর, মানে চড়াই উতরাইয়ের ভেতর দিয়ে তারা তাদের এই পরিণত জীবনে এসে প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা যদি তাদের সম্পর্কে জানি, তাহলে তাদের লেখার যে গুণগত মান, সেটাও কিন্তু খুব ভালোভাবে আমরা যাচাই করতে পারবো, মূল্যায়ন করতে পারবো। আর এই গল্পের মধ্য দিয়ে বা তাদের লেখার মধ্য দিয়ে তারা আসলে কিন্তু তাদের নিজেদের ব্যক্তি জীবনের উপলব্ধিটাকেই উপস্থাপন করেন। আর তাদেরকে জানলে, তাদের মনটাকে বুঝতে পারলে গল্পটা বোঝাটা অনেকটা সহজ হয়ে যাবে, মানে গল্পটাকে উপলব্ধি করাটা বা আত্মস্থ করাটাও সহজ হয়ে যাবে। তাহলে লেখক সম্পর্কে আমাদের একটু জানা দরকার আছে। আচ্ছা, এর আগে তোমরা সুবোধ ঘোষের কোনো লেখা পড়েছো? মানে তোমাদের আগে কোনো ক্লাসে সুবোধ ঘোষের কোনো গল্প ছিল, সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল? মনে পড়ছে কারোর? সবুজ জামার গাছের একটা টাইপের ছিল না? না না, ওটা সুবোধ ঘোষের না, ওটা কবিতা। আর সুবোধ ঘোষ তো কথা সাহিত্যিক, তিনি বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ করেছেন ছোট গল্পের মধ্য দিয়ে।
অনেক ছোট গল্প লিখেছেন, উপন্যাস আছে তার প্রচুর, ছোট গল্প এবং উপন্যাস, অর্থাৎ ছোট গল্পকার আর ঔপন্যাসিক, মানে তিনি কথা সাহিত্যিক। যাই হোক, তার মানে এর আগে সুবোধ ঘোষের কোনো রচনা তোমাদের কোনো ক্লাসে সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল না। যাই হোক, সুবোধ ঘোষের লেখাগুলো কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, মানে একেবারে সহজ সরল ভাষায়, সেখানে আড়ম্বর নেই, একেবারে অনাড়ম্বর সহজ সরল ভাষা, যে সহজ সরল ভাষা আমাদের মনকে ছুঁয়ে যায়, আমাদের মনকে ছুঁয়ে যায়, আমাদের হৃদয়কে স্পর্শ করে। এবং তার লেখাগুলো কিন্তু জীবনের কথা বলে, জীবনের বাস্তবতার কথা বলে। আর আমাদের জীবনে বা আমাদের জীবনধারায়, অর্থাৎ চলার পথে আমাদের আশেপাশে যে সমস্ত চরিত্রগুলোকে আমরা দেখতে পাই, সেই চরিত্রগুলো আমাদের মধ্যবিত্ত মানুষেরই চরিত্র। আর মধ্যবিত্ত মানুষের চরিত্রগুলো তার লেখায় অত্যন্ত দক্ষতার সঙ্গে উঠে এসেছে। আর এই কারণে কিন্তু আমরা খুব ভালোভাবে রিলেট করতে পারি, এই কারণে কিন্তু আমরা খুব ভালোভাবে একাত্ম হতে পারি তার গল্পের চরিত্রগুলোর সঙ্গে। আবার অনেক গল্পে তার যে কলমে চরিত্রগুলো উঠে এসেছে, সেই চরিত্রগুলো আবার কিছু আছে নিম্ন মধ্যবিত্ত, আবার নিম্নবিত্তও আছে। তার মানে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্ত, প্রধানত এই চরিত্রগুলোই তার গল্প উপন্যাসে উঠে এসেছে। আসলে তিনি জীবনটাকে যেভাবে দেখেছিলেন, সেই দেখা, সেই দৃষ্টিভঙ্গিটা যদি আমরা বুঝতে পারি, তাহলে জানতে পারবো যে তার রচনার যে চরিত্রগুলো, তার রচনার চরিত্রগুলো রীতিমতো তার জীবনে দেখা চরিত্রগুলো থেকে উঠে এসেছে। তার আশেপাশে যে সমস্ত মানুষজন, সেখান থেকে কিন্তু তিনি তার লেখার, তার রচনার গল্পগুলোকে, কাহিনীগুলোকে চয়ন করেছেন, খুঁজে নিয়েছেন। লেখক সুবোধ ঘোষের জন্ম 1909 খ্রিস্টাব্দ। তো 1909 খ্রিস্টাব্দ মানে বুঝতে পারছো, তখন পরাধীন ভারতবর্ষ, পরাধীন ভারতবর্ষে লেখকের জন্ম। আর লেখকের বাংলা সাহিত্যে পদার্পণ পা রেখেছিলেন তিনি 40-এর দশক নাগাদ, 40-এর দশকে। আর 40-এর দশকে তিনি পা রেখেছেন, তার মানে একটু বেশি বয়সে। সাধারণত বহু সাহিত্যিক যারা অল্প বয়সে বা যৌবনে, কম বয়স থেকে কিন্তু লেখালেখি শুরু করেছেন, কিন্তু আমরা দেখব যে সুবোধ ঘোষ একটু বেশি বয়সে কিন্তু বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ করেছেন। তো এই যে 1909 থেকে 40-এর দশক, মানে 1940 নাগাদ তার বাংলা সাহিত্যে আসা, মাঝখানে তাহলে কতগুলো বছর? 9 থেকে 40 কতগুলো বছর হচ্ছে? কত বয়স তখন তার? কত? 31 বছর। হ্যাঁ, তো 31 বছর বয়সে তিনি যখন পা রাখছেন, তাহলে তার আগে এতগুলো বছর তিনি সেই অর্থে কিন্তু লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন না। তাহলে তিনি কি করছিলেন? তার জীবন পরিক্রমা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব তিনি কিন্তু বিচিত্র জীবিকার সঙ্গে যুক্ত হয়েছিলেন, বিচিত্র জীবিকা। তার কর্মজীবনে অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। অনেকগুলো কাজ, আর সেই সমস্ত কাজগুলো শুনলে আমাদের অবাক হতে হয়। এরকম কাজে যুক্ত হয়েছিলেন তিনি। প্রথম যুক্ত হয়েছিলেন কোন কাজে? না, কন্ডাক্টরের কাজে। বাসের কন্ডাক্টর ছিলেন তিনি, বাসের কন্ডাক্টর। বুঝতে পারছো তো? ড্রাইভার না কিন্তু, বাসের কন্ডাক্টর। বাসের কন্ডাক্টর কি বোঝা যাচ্ছে তো? বাসের কন্ডাক্টরকে কন্ডাক্টরই করে, যে টিকিট কাটে। হ্যাঁ, তারপরে কোথায় নামবে যাত্রীরা, যে আগে থেকে যাত্রীদেরকে জানান দেয়, এবং যার নির্দেশে কিন্তু ড্রাইভার বাসটাকে চালিয়ে নিয়ে যেতে পারে, যে কোথায় থামতে হবে, কখন চালাতে হবে, কিভাবে চালাতে হবে, ডান দিকে বাম দিকে। তো সেই কন্ডাক্টরকে আমরা দেখতে পাই যে যারা বাসের দরজাতে দাঁড়িয়ে থাকে, আবার টিকিট কাটার সময় হলে উপরে ওঠে। তো সেই বাসের কন্ডাক্টরই কাজ করেছেন। তার দেখো, বাসের কন্ডাক্টরই কাজ করেছেন মানে কি? তো তিনি যখন বাসে কন্ডাক্টরই কাজ করছেন, তার মানে বহু
ধরনের যাত্রীর সংস্পর্শে তাকে আসতে হয়েছে, বহু ধরনের যাত্রীকে তিনি দেখছেন, বহু ধরনের মানুষকে তিনি দেখছেন। তো যারা বাসে যাত্রা করেছো, বাসে যাতায়াত করেছো, হয়তো এক দুবার সেটার কথা বলছি না, কিন্তু যারা বরাবর কিন্তু বাসে জার্নিটা করো, অনেকে আছে যারা বাস জার্নি করে স্কুলে আসে, বাস জার্নি করে স্কুল থেকে ফেরে, এই সমস্ত এলাকাতে একটু কম, কিন্তু কলকাতাতে তো প্রচুর আছে। তো যারা ডেলি প্যাসেঞ্জার, তোমাদের বয়সী যারা, তাদের কথা তো অবশ্যই। এছাড়াও যারা অফিস যাত্রী আছে, প্রতিদিন তো তারা বাস যাত্রী, বাসে জার্নি করে কিংবা ট্রেনে জার্নি করে, লোকাল ট্রেনে। তো যারা প্রতিদিন যাতায়াত করে, তখন তাদেরকে বহু ধরনের মানুষের সঙ্গে মিশতে হয়, মানে তাদের চোখে বহু ধরনের মানুষ, মানে বহু বিচিত্র স্বভাবে, বহু বিচিত্র চরিত্রের মানুষের সান্নিধ্যে তারা কিন্তু আসে। আর বাসের কন্ডাক্টর তো আসেই। হ্যাঁ, ওইভাবে প্রত্যক্ষ সান্নিধ্যের কথা আমি বলছি না। বাসের কন্ডাক্টর কি আর বাসে যাত্রীদের সঙ্গে ওই রকমভাবে খোশ গল্প জুড়ে দেয়? নিশ্চয়ই নয়। কিন্তু ওই প্রতিদিনে যাতায়াত করতে করতে বিভিন্ন ধরনের মানুষকে দেখে, তাদের কথাবার্তা কানে আসে। বাসের কন্ডাক্টর শুধু যে টিকিট কাটে তা নয়, কিন্তু টিকিটটা যখন কাটছে তখন কিন্তু বাসের যাত্রীদের যে কথাবার্তাগুলো কিন্তু কানে আসে, কান কিন্তু খাড়া থাকে। তো যাই হোক, তো সেখান থেকে তিনি প্রচুর মানুষের যে চরিত্র, বহু মানুষের চরিত্র, সেই চরিত্রগুলোকে তিনি একেবারে কাছ থেকে দেখেছেন। তাহলে এগুলো তার পরবর্তী জীবনে লেখক হয়ে ওঠার ক্ষেত্রে অনেকটাই কাজে দিয়েছে। তার মানে তিনি এখান থেকে অভিজ্ঞতা নিয়ে পরবর্তীতে কিন্তু লেখায় প্রয়োগ করেছেন, তার প্রতিফলন দেখা গেছে। এই যে আমাদের বহুরূপী গল্পেও কিন্তু একজন বাসের ড্রাইভারের কথা আছে, কন্ডাক্টরের কথা নেই, কিন্তু ড্রাইভারের কথা আছে। কি ড্রাইভারের নাম কি? কাশীনাথ। কাশীনাথ। তাহলে ড্রাইভার, হ্যাঁ ড্রাইভার কাশীনাথের কথা আছে। তো কাশীনাথ বা ড্রাইভার কিভাবে বহুরূপীকে দেখে কিছুক্ষণ অপেক্ষা করছিল, কিন্তু তারপরে কিভাবে তাকে ধমক দিয়ে অন্যদিকে সরে যেতে বললো। সেই ধমকটা যে খুব জোরে ধমক দিয়েছে তা নয়, কারণ কাশীনাথ তো চিনত, হরিদাকে চিনত, বহুরূপী হরিদাকে চিনত। তো যাই হোক, এখানকার অভিজ্ঞতা আমরা লেখকের মধ্যেও কিন্তু পাই। লেখক কিন্তু বাসের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন। এছাড়া সুবোধ ঘোষের প্রথম যে গল্প, প্রথম গল্পতে রীতিমতো জনপ্রিয়তার তুঙ্গে। লেখক প্রথম যে গল্প লিখে বাংলা সাহিত্যে আলোড়ন ফেলে দিয়েছিলেন, সেই গল্পটার নাম হচ্ছে অযান্ত্রিক। অসাধারণ গল্প অযান্ত্রিক। অযান্ত্রিক, অযান্ত্রিক মানে কি? যা যান্ত্রিক নয় তাই তো অযান্ত্রিক। তাহলে যেটা যান্ত্রিক নয় সেটা কি রকম? মানবিক। যেটা যান্ত্রিক নয়, যান্ত্রিক মানে তো বুঝতেই পারছো যে প্রাণ নেই, যেটাতে আবেগ নেই, যেটাতে অনুভূতি নেই। আর অযান্ত্রিক মানে যান্ত্রিক নয়। আমাদের ব্যবহার করা অনেক জিনিস যেগুলো বস্তু, তো সেই সমস্ত বস্তু, সেই সমস্ত যন্ত্রপাতি, তার মধ্যে কি প্রাণ আছে বলো? বস্তুর মধ্যে, যন্ত্রপাতির মধ্যে, জিনিসপত্রের মধ্যে, সেগুলোর মধ্যে, জড় পদার্থের মধ্যে কি আর প্রাণ আছে? না, প্রাণ নেই। তাহলে জড় পদার্থের সঙ্গে যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করি, যেগুলোর প্রাণ নেই, জড়, প্রাণহীন, তো সেগুলো তো যন্ত্র। তাহলে সেই সমস্ত যন্ত্রের সঙ্গে আমাদের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কিরকম হওয়া উচিত? যান্ত্রিক। যন্ত্রের সঙ্গে সম্পর্কটা কেমন হবে? যান্ত্রিক সম্পর্ক হবে, কি তাই তো? কিন্তু তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, হয়তো অনেকে উপলব্ধি করতে পারে যে যন্ত্রের সঙ্গে সম্পর্কটাও কখনো কখনো যান্ত্রিক থাকে না, যান্ত্রিকতার ঊর্ধ্বে উঠতে পারে, অর্থাৎ হয়ে উঠতে পারে অযান্ত্রিক মানে মানবিক, হার্দিক মানে হৃদয়ে। এমনও কিন্তু সম্পর্ক হয়। হ্যাঁ, হয়তো কেউ কেউ এই কথাটার মানে বুঝতে পেরেছো, হয়তো নিজের জীবন দিয়ে মিলিয়ে নিতে পেরেছো যে যন্ত্রের সঙ্গেও কিন্তু একটা দারুণ সম্পর্ক গড়ে ওঠে। কারণ যন্ত্রটাকে সেই মানুষটা আর যন্ত্র হিসেবে ভাবে না, যন্ত্রটাকে তারা মনে মনে কি করে, তার উপর একটা ব্যক্তি সত্তা চাপিয়ে দেয়।
আর ব্যক্তি সত্তা চাপিয়ে দেওয়ার সাথে সাথে যন্ত্র কী হয়ে ওঠে, তার সামনে জীবন্ত হয়ে ওঠে। আর তখন সেই যন্ত্রটার সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কটা যান্ত্রিকতার ঊর্ধ্বে অযান্ত্রিক মানে মানবিক সম্পর্ক। তখন ওই যন্ত্রটা যদি বিকল হয়ে যায়, ওই যন্ত্রটা যদি খারাপ হয়ে যায়, ওই যন্ত্রটাকে যদি আমাদের ফেলে দেওয়ার মতো উপক্রম হয়, তখন কিন্তু আমরা ওই যন্ত্রের প্রতি এতটা মায়ায় আমরা কাঁদি, মন খারাপ হয়ে যায়, কষ্ট পাই। হয় কি না এরকম বলো? আমি হারিয়ে যাওয়া কালি কলম এই প্রবন্ধ পড়ানোর সময় কিন্তু, আলোচনা করার সময় কিন্তু বলে দিয়েছিলাম, সেখানেও কিন্তু বলেছিলাম যে কলম যখন লেখকের হাত ছাড়া হওয়ার উপক্রম হচ্ছে, তখন লেখকের কিন্তু কষ্ট হচ্ছে। আমাদের কি সবার কষ্ট হয় নাকি? হয়। আমি সবার কথা বলছি, সবার কিন্তু কষ্ট হয় না, কারো কষ্ট হতেই পারে। একটা কলম অত্যন্ত প্রিয়, অত্যন্ত পছন্দের, সেই কলমটা কেউ আমাকে উপহার হিসেবে দিয়েছে, সেই কলমটা অকেজো হয়ে গেছে, কিন্তু সেই কলমটা যেহেতু আমাদের মনের কাছাকাছি, প্রাণের কাছাকাছি, সেটাকে আমরা ফেলি না, যত্ন করে রেখে দিই। তার সঙ্গে যে সম্পর্কটা তৈরি হয়েছে সেটা যান্ত্রিক নয়, সেটা অযান্ত্রিক সম্পর্ক তৈরি হয়েছে। তো এই যে একটা গল্প অযান্ত্রিক, এটা হচ্ছে একটা গাড়িকে কেন্দ্র করে, একটা ট্যাক্সিকে কেন্দ্র করে। এই গল্পের যে মুখ্য চরিত্র, কেন্দ্রীয় চরিত্র, তার নাম বিমল। যাই হোক, তো সেই বিমল, তার একটা ট্যাক্সি আছে 15 বছরের সঙ্গী। সেই ট্যাক্সিটার নাম, গাড়িটার নাম সে রেখেছে আদর করে জগদ্দল। আর সেই 15 বছরের গাড়িটা তার সঙ্গে প্রতিদিনের সঙ্গী, তার বন্ধুর মতো, তার সন্তানের মতো, তার নিত্য সঙ্গীর মতো। প্রতিদিন সে তাকে কি করেছে না আগলে রেখেছে, প্রতিদিন তার অন্য সংস্থানের উপায় করে দিয়েছে, কোনোদিন বিকল হয়নি। আজকে শেষ মুহূর্তে যখন সেই গাড়িটা অচল হয়ে যাচ্ছে, যন্ত্রটা যখন বিকল হয়ে গেছে, তখন কিন্তু সে কিভাবে নেশাগ্রস্ত হয়ে গেছে শোকের কষ্ট থেকে, তার জীবন থেকে চলে যাওয়ার যে শোক, সেই শোকটাকে ভুলে থাকার জন্য কিভাবে সে নিজেকে নেশাগ্রস্ত করে ফেলেছে। মানুষ কিন্তু এরকম অনেক সময় দেখবে প্রচণ্ড আঘাত, প্রচণ্ড ধাক্কা, প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড শোক ভুলে থাকার জন্য কখনো কখনো নেশাগ্রস্ত হয়, মানে নেশায় নিজেকে আচ্ছন্ন করে নেয় সাময়িকভাবে। সেই নেশা তাকে সেই কষ্ট থেকে মুক্তি দেয়। তো এই গল্পেও কিন্তু অসাধারণ একটা গল্প, মানে একটা গাড়ির সঙ্গে একটা মানুষের এরকম সম্পর্ক হতে পারে যেটা ভাবতে পারা যায় না। গল্পটা পড়লে মনে হবে চোখের সামনে যেন দেখতে পাচ্ছি, আর গল্পটা পড়ার পরে শেষের দিকে গিয়ে দেখা যাবে আমাদেরই কান্না আসবে, আমাদেরই চোখের জল পড়বে। তার মানে প্রথম গল্পেই রীতিমতো জনপ্রিয়তা আলোড়ন ফেলে দিয়েছে অযান্ত্রিক গল্পে। তার দ্বিতীয় গল্প ছিল ফসিল, অসাধারণ একটা গল্প। ফসিল, অযান্ত্রিক, এই দুটো গল্প তাকে রীতিমতো বিখ্যাত করে দিয়েছে। তো আমি এই যে তার জীবিকা, তার কর্মজীবনে যে প্রথম কাজের কথা বললাম বাসের কন্ডাক্টরির, তো সেই অভিজ্ঞতাটাই পরবর্তীতে কিন্তু অযান্ত্রিক গল্পে পুরোপুরি কাজে দিয়েছে। মানে অযান্ত্রিক গল্পে পুরো গাড়ির সঙ্গে একটা মানুষের মায়ার সম্পর্ক, মায়ার বন্ধনটা কতখানি হতে পারে লেখকের এই অভিজ্ঞতা না থাকলে, লেখক নিজে বাস্তব জীবনে এই যে অভিজ্ঞতাটা তিনি নিয়েছিলেন ব্যক্তিগত জীবনে, সেই অভিজ্ঞতা না থাকলে এত সুন্দর করে ফুটিয়ে তোলা যায় না, শুনে হয় না, শুধু দূর থেকে চোখে দেখেও হয় না, পুরো ওই অবস্থার ভেতর দিয়ে যে যেতে পারে সেই কিন্তু এত সুন্দর করে ছবির মতো চিত্রে যেমনভাবে উঠিয়ে তোলা হয়, ফুটিয়ে তোলা হয়, সেইভাবে কিন্তু ফুটিয়ে তুলতে পারে। যাই হোক, তাহলে তার জীবনের প্রথম কাজ তিনি বাসের কন্ডাক্টরের কাজ করেছেন। কখনো আবার সার্কাসের ক্লাউন, জোকারের কাজ করেছেন। সার্কাসের ক্লাউন, মুম্বাইয়ে সার্কাসের ক্লাউনের কাজ করেছেন। কখনো আবার কেক, পাউরুটি এগুলোর ব্যবসাও করেছেন, চায়েরও ব্যবসা করেছেন। আবার ঝাড়খণ্ড, তার জন্ম হচ্ছে ঝাড়খণ্ডে, বর্তমান ঝাড়খণ্ড, আগে হচ্ছে বিহার। তো সেই ঝাড়খণ্ডে অভ্রখনিতে জীবনে ঝুঁকি নিয়ে অভ্রখনির অভ্যন্তরে প্রবেশ করেছেন, ওভারসিয়ারের কাজ করেছেন, মানে শ্রমিকদের যে কি বলবো দেখাশোনা করা, মানে শ্রমিকদের কাজে পরিচালনা করার কাজ, সেই কাজও করেছেন তিনি।
কলেরার প্রতিষেধক টিকাদানের কাজ করেছেন তিনি। সার্কাসের দলে যেমন ক্লাউনের কাজ করেছেন, তেমনি মালবাহীর কাজও করেছেন তিনি। কর্পোরেশনের ঝাড়ুদারের কাজ করেছেন তিনি। মুম্বাইয়ের কর্পোরেশনের ঝাড়ুদারের কাজ করেছেন, ঝাড় দিতেন তিনি। তাহলে দেখো অভিজ্ঞতাগুলো বোঝো, কত ধরনের কাজ। আর তোমরা জানবে যে লেখকের জীবনে যত অভিজ্ঞতা তার দক্ষতা তত বেশি, যত অভিজ্ঞতা, কারণ অভিজ্ঞতার ফসল কিন্তু তার সাহিত্যের মানটাকে বৃদ্ধি করে। জীবনে চলার পথে আমরা যত এগিয়ে চলেছি, যত আমাদের বয়স হচ্ছে, আমরা যত বড় হচ্ছি, তত অভিজ্ঞতা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আর সেই অভিজ্ঞতার পাহাড় তখনই হয় যদি বহু মানুষের সান্নিধ্যে বা সংস্পর্শে আমরা আসতে পারি। আর যদি আমাদের বহু ধরনের কাজের মধ্য দিয়ে যেতে হয়, তাহলে অভিজ্ঞতা তো আমাদের প্রচুর প্রচুর স্তূপ আকারে জমা হয়। আর সেই অভিজ্ঞতা থেকে লেখক একজন পরিপূর্ণ লেখক হয়ে উঠতে পারে। শুধু লেখক নয়, মানুষের জীবনে যত ধরনের অভিজ্ঞতা আসবে সে কিন্তু তত বেশি পরিণত হবে এবং তার জীবন দর্শন অনেক বেশি মজবুত হবে এবং বলিষ্ঠ হবে। তাই অভিজ্ঞতা জীবনে নাও, অভিজ্ঞতা আসুক। বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মেশো, সবার সঙ্গে কথা বলো, গল্প করো, মেশো। কেউ যদি আঘাত দেয় সেটাকেও নাও, কেউ যদি আঘাত দেয় সেটাকেও নাও। আঘাত দিলে কষ্ট পাবে, সাময়িকভাবে দেখবে কষ্ট পাচ্ছ, ভেঙে পড়ছো, হ্যাঁ, যেন মনটা একেবারে দুমড়ে মুচড়ে যাচ্ছে, সেটাও নাও। বাজে কথা বলছে, খারাপ কথা বলছে, হ্যাঁ ওটাও নাও। কারণ বাজে কথা বলছে, খারাপ কথা বলছে, আঘাত করছে, সমালোচনা করছে, নিন্দা করছে, ওগুলো তোমাকে অভিজ্ঞ করছে। আর ওই অভিজ্ঞতা দেখবে পরবর্তীতে, হ্যাঁ তুমি লেখক বা লেখিকা না হও, পরবর্তীকালে ওই অভিজ্ঞতা তোমাকে কিন্তু জীবনে নানা ধরনের বাধা বিপত্তি পার করতে বিশেষভাবে সাহায্য করবে, ভীষণভাবে সাহায্য করবে। অভিজ্ঞতায় একেবারে নিজেকে পরিপূর্ণ করে নাও। আঘাতটাকে তো খোলা মনে গ্রহণ করবে, সমস্যাটাকে তো, বিপদটাকে, যন্ত্রণাটাকে, সমালোচনাটাকে হাসি মুখে নিয়ে নেবে। বরং সুখের, আনন্দের, অভিজ্ঞতার থেকে অনেক বেশি অভিজ্ঞ তোমাদেরকে করে তুলবে দুঃখের, আঘাতের, বিপদের, সমস্যার। এইগুলো নাও, এগুলো নাও, ভেঙে পড়বে না, নিতে থাকো। আর কাজকর্ম, কোনো কাজ ছোট নয় আর কোনো কাজ ফেলনা নয়। ভাববে আচ্ছা আমি এই কাজটা করছি, এই কাজটা করে কি করব? হতে পারে অনেকে, আচ্ছা আমার তো লক্ষ্য আমি ডাক্তার হব, তাহলে আমার পাশাপাশি গানটা করার কি দরকার, নাচটা করার কি দরকার, ছবি আঁকার কি দরকার, বেড়াতে যাওয়ার কি দরকার, হ্যাঁ, অন্য বই পড়ার কি দরকার? সব থেকে বড় কথা, এটাও তো অনেকের মনে হতে পারে, হয় অনেক সময়, বাবা পরবর্তীতে তুই ডাক্তার হবি, তুই বিজ্ঞান পড়, হ্যাঁ, অঙ্ক পড়, বিজ্ঞান পড়, এগুলো পড়, বিজ্ঞানীদের সম্পর্কে জান, বিজ্ঞানীদের আবিষ্কার সম্পর্কে জান, এইগুলো পড়ে, এগুলো। ইতিহাস অত বেশি গুরুত্ব দিতে হবে না, ভূগোল, ইতিহাস, বাংলা তো নয়, কি দরকার? পরে তার বাংলা থাকবে না, বল? ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, আরো বড় বড় যে সমস্ত পদে বসবে, সেই সমস্ত কাজে এই বাংলায় এই যে ইতিহাস, ভূগোল, এই আর্টসের সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত এগুলো লাগবে না। কিন্তু আমি বলছি সব লাগবে, সব। গাছের মূল থেকে কাণ্ড, পাতা, শিরা, উপশিরা সব লাগবে। কিভাবে লাগবে সেটা এখন হয়তো আন্দাজ করতে পারছো না। এবং যে এত বিচিত্র অভিজ্ঞতাকে, বিভিন্ন সাবজেক্টের, বিভিন্ন বিষয়ের বিচিত্র অভিজ্ঞতাকে ঠিক মতো পরিচালনা করে যথাযথভাবে যথাযোগ্য স্থানে প্রয়োগ করতে পারবে ঠিক সময়, সেই কিন্তু দানটা মারবে, সেই কিন্তু তার সাকসেসটা পাবে। প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা শেখা জিনিসের অভিজ্ঞতা, সেটা কিন্তু পরে সুফল হয়ে ফিরে আসবে, সুফল হয়ে। কথাগুলো শুনতে শুনতে কি বোর হয়ে যাচ্ছ, ঘুমিয়ে পড়ছো নাকি, এমন কিছু? সাহিত্য থেকেও তো জীবনের কথা আমরা শিখবো। এই কথাগুলো দেখো, আমি বহুরূপী গল্প বোঝাতে গিয়ে লেখক সম্পর্কে আলোচনা করছি। আসলে লেখকের জীবনের বিচিত্র অভিজ্ঞতা তাকে পরবর্তীকালে
কিভাবে একজন অত্যন্ত জনপ্রিয় বিশিষ্ট লেখক কথাকার করে তুলেছিল সেটা আলোচনা করতে গিয়ে আমাদের কথাও চলে আসছে। পরবর্তীতে হয়তো আমরা লেখক হব না, পরবর্তীতে হয়তো আমরা বিরাট বড় কিছু হতে পারবো না, কিন্তু আমরা তো মানুষ হয়ে উঠব। তো সেই মানুষ হয়ে ওঠার জন্য কিন্তু আমাদের বহু অভিজ্ঞতা দরকার। নিজের পরিবারটা তো হবে, নিজের পরিবার, নিজের সংসার, নিজের পরিবার, আর নিজের সংসারে নিজের পরিবারে বহু বিচিত্র অভিজ্ঞতার একজন অভিভাবক বা অভিভাবিকা সুন্দর করে তার সংসারটাকে, তার পরিবারটাকে সুন্দর করে পরিচালনা করতে পারে, সুন্দর রাখতে পারে, ভালো রাখতে পারে, এবং তার জন্যও কিন্তু বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি বা সম্মুখীন হতে হয়। লেখক এরকম বিচিত্র অভিজ্ঞতা বহু বছর ধরে নেওয়ার পরে তারপরে তিনি কোথাও কিন্তু স্থির হতে পারছিলেন না, কোনো কাজে পাকাপাকিভাবে স্থায়ী হতে পারছিলেন না। তারপরে তিনি ওই প্রায় 30-31 বছর বয়সে এসে তিনি ঢুকলেন কোথায় না, ছাপাখানায়, প্রেসে প্রুফ রিডারের কাজ করতেন। প্রুফ রিডার জানো তো? প্রুফ কোনো কিছু ছাপানোর জন্য যে প্রুফটা তৈরি করা হয়, পাণ্ডুলিপি আর কি, পাণ্ডুলিপি না, যেটা হচ্ছে তোমার কম্পিউটারে টাইপ করে একটা প্রুফ তৈরি করা হয় না, যে এটা ছাপানো হবে। তো সেই প্রুফটাতে কোথাও ভুল আছে কিনা তার জন্য কারেকশন করতে হয়। তো সেই কারেকশন করার জন্য যে থাকে তাকে বলা হয় প্রুফ রিডার। সেই প্রুফটা দেখে। ধরো আমি একটা লেখা প্রকাশ করব, তো সেই লেখাটা প্রকাশ করার আগে সেই লেখাটাকে টাইপ করতে হয় কম্পিউটারে। তো টাইপ করার পরে তো আমরা কারেকশন করি না, কোথাও ভুল হয়েছে কিনা মিলিয়ে মিলিয়ে দেখি, তাই তো? হ্যাঁ স্যার। তো প্রুফ রিডার বলে থাকে। আর ছাপাখানায় প্রুফ রিডার থাকে, প্রেসে প্রুফ রিডার থাকে, সেই প্রুফ রিডারের কাজ করতেন। আর ওই প্রুফ রিডারের কাজ করতে 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 বহু লেখক সাহিত্যিকদের সঙ্গে তার যোগাযোগ, বিভিন্ন পত্র পত্রিকার সম্পাদকদের সঙ্গেও তার যোগাযোগ হতে থাকে। তারপরে তার যে ট্যালেন্ট, তার যে মেধা, তার যে জ্ঞান বুদ্ধি, তো সেগুলোর পরিচয় পেয়ে আনন্দবাজার পত্রিকার সম্পাদক তাকে কিন্তু আনন্দবাজারের যে রবিবাসরী বিভাগ আছে সেখানে কিন্তু যুক্ত করেন। রবিবাসরীয়তে তিনি সহ সম্পাদকের দায়িত্ব পান। তো পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকার সাব এডিটর পদেও যোগ দেন। আর সেই পত্রিকাতে যুক্ত হওয়ার পরে বা যোগ দেওয়ার পরে কিন্তু তার লেখাটার প্রধানত কিন্তু তার লেখাটার শুরু, লেখার চর্চাটা শুরু হয়েছে। আর তিনি সাহিত্য আলোচনা চক্রে তার বন্ধুদের অনেকটা ডাকে সাড়া দিয়ে, বন্ধুরা চেয়েছিলেন যে তিনি কোনো গল্প লিখুন, তো তাদের ডাকে সাড়া দিয়ে তিনি দুটো ছোট গল্প লিখলেন। দুটো ছোট গল্প হয়েছে, প্রথমটা হচ্ছে অযান্ত্রিক, পরেরটা কি বললাম? ফসিল। হ্যাঁ, এই দুটো গল্প বাংলা সাহিত্যের জগতে অসাধারণ আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। তো লেখক কোন সময়ে বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ করছেন না, 40-এর দশক। আর 40-এর দশকটা খুব একটা সুস্থির ছিল না, খুব একটা শান্তিপূর্ণ ছিল না। 40-এর দশকটা কিন্তু একবারে রীতিমতো রাজনৈতিক ঘূর্ণাবর্তের পরিবেশ তৈরি করেছিল। 40-এর দশক মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল, তার প্রভাব পড়ছে বাংলার বুকে। 40-এর দশক মানে ইংরেজদের ভারত ছাড়ো যে অবস্থাটা, মানে ভারত ছেড়ে তাদেরকে যেতে হবে, তাদের শাসনের যে অবসান প্রায় হতে চলেছে, তার মানে তারাও মরিয়া হয়ে উঠেছে। তো ইংরেজদের বিরুদ্ধে যে রাজনৈতিক আন্দোলন, সেই আন্দোলনটাও কিন্তু প্রচণ্ড মাত্রাতিরিক্ত হয়ে উঠেছিল। সেই সময় দেখা গেছিল ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন, কি 1942 সালে না? ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন, নৌ বিদ্রোহ সেই 1946 সালে, নৌ বিদ্রোহ। আবার 1946 সালে সাম্প্রদায়িক দাঙ্গার ভয়ঙ্কর প্রভাব পড়েছিল কলকাতার বুকে,
তারপরে বাংলাদেশে, তৎকালীন পূর্ব বাংলা না, তৎকালীন তো বঙ্গদেশ, কিন্তু 1946-এর সাম্প্রদায়িক দাঙ্গার ভয়ঙ্কর প্রভাব পড়েছিল। তো এই রকম সময়কালে তার লেখা গল্প, এইরকম সময়কালে তার লেখা গল্পগুলো একেবারে যে গতানুগতিক কাহিনীকে তুলে ধরেছে, গতানুগতিক ধারাটাকে অনুকরণ করেছে তা নয়, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে একটু অন্যভাবে, অন্য স্বাদের গল্পগুলোকে তিনি উপহার দিয়ে গেছেন। এখানে তার অনেক চরিত্রের মধ্য দিয়ে তাদের যে জীবনে প্রেম ভালোবাসা সেই কথাও কিন্তু উঠে এসেছে বা ফুটে উঠেছে। আবার তার লেখাতে রাজনৈতিক আন্দোলনও জায়গা পেয়ে গেছে। আব্দুল্লাহ মধ্যবিত্ত শ্রেণীর চরিত্র, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এই চরিত্রগুলো জায়গা পেয়েছে। তো সুবোধ ঘোষের কিছু ছোট গল্প আরও আছে, যেমন অলিক, বর্ণচোরা, পুষ্পকীট, তমসাবৃতা, ক্যাকটাস, পরশুরামের কুঠার, এগুলো ছোট গল্প। তার উপন্যাসের মধ্যে আছে একটা পূর্ণাঙ্গ উপন্যাস যেটা খুব জনপ্রিয়তা পেয়েছিল, তিলাঞ্জলি। এছাড়া আছে গঙ্গোত্রী, আরও আছে ত্রিজামা, শ্রেয়সী, এগুলো তার উপন্যাস। আর মানভূম হচ্ছে বর্তমানে ঝাড়খণ্ডের জেলা। মানভূমের যে আদিবাসী অধ্যুষিত এলাকা, মানে যেখানে তার জীবনের অনেকটা সময় কেটেছে, ছেলেবেলা কেটেছে, শৈশব কেটেছে ওই ঝাড়খণ্ডের এলাকায়। তো সেই আদিবাসী অধ্যুষিত পল্লী অঞ্চলের পটভূমিতে লেখা হয়েছে শতকিয়া বলে একটা উপন্যাস তিনি লিখেছেন। এটা একটা আঞ্চলিক উপন্যাস। আবার তার ভারত প্রেম কথা বলে একটা রচনা রয়েছে। তবে ভারত প্রেম কথা মানে হচ্ছে মহাভারতের গল্প, মহাভারতের পৌরাণিক চরিত্রগুলোকে নিয়ে বিভিন্ন গল্প উঠে এসেছে এই রচনার মধ্যে। সুবোধ ঘোষ তার সাহিত্যকর্মে অবদানের জন্য আনন্দ পুরস্কার পেয়েছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক লাভ করেছেন। আর তার তিরোধান, তার মৃত্যু 1980 খ্রিস্টাব্দে। তার মানে মোটামুটি দীর্ঘ জীবনের অধিকারী। আর দীর্ঘ জীবনে তিনি অনেক ছোট গল্প উপন্যাস লিখেছেন, তবে একটু বেশি বয়সে আত্মপ্রকাশ করেছিলেন, মানে লেখালেখির চর্চা শুরু হয়েছিল। যদি আরও আগে থেকে করতেন তাহলে আমাদের বাংলা সাহিত্য তার কাছ থেকে আরও বেশি উপকৃত হতো, আরও বেশি সমৃদ্ধ হতাম আমরা। তাহলে আমরা দেখলাম যে সুবোধ ঘোষের যে জন্ম বৃত্তান্ত, তার জীবনের যে কথা, সেই কথাতে সুবোধ ঘোষ একেবারে আমাদের মতো একজন মানুষ। তিনি উচ্চবিত্ত নন, তিনি ধনী নন, তিনি মধ্যবিত্ত। আর মধ্যবিত্ত মানুষের যে লড়াই, সেই লড়াইটা তিনি নিজে দেখেছেন, নিজে করেছেন। জীবনে প্রতিষ্ঠার জন্য, দাঁড়ানোর জন্য এত জীবিকায় তাকে যুক্ত হতে হয়েছে। আবার সেই জীবিকা থেকে তিনি বেরিয়ে এসেছেন, যেটা তাকে অভিজ্ঞতায় ভরিয়ে দিয়েছে। যদিও একটু পরে লেখালেখি শুরু করলেও লেখাগুলোর মান এই কারণে আরও উৎকৃষ্ট হয়ে উঠেছে, কারণ তার জীবনের ওই প্রথম দিকে উত্থান পতন ভাঙা গড়ার কারণে। আসলে এক একজন এক এক রকমভাবে কিন্তু নিজেকে তুলে ধরেন। হয়তো তার জীবনে প্রথম দিকে তিনি যদি এইভাবে পথ পাড়ি না দিতেন, তাহলে হয়তো তার কাছ থেকে আমরা এই রকমভাবে লেখাগুলো উপহার হিসেবে পেতাম না, হয়তো একটু অন্যভাবে পেতাম। হয়তোবা তার জীবনের প্রথম দিকের এই লড়াইয়ের যদি পথটা না থাকতো, তাহলে হয়তো তিনি লেখক হিসেবেই প্রতিষ্ঠা পেতেন না। হয়তোবা তার জীবন অন্যমুখী হয়ে অন্য দিকে বাঁক নিত, এটাও হতে পারে। কি, তাই তো? ব্যাপারটা হচ্ছে যে একজন ব্যক্তির প্রতিষ্ঠার পরে তিনি যদি তার জীবনের অতীতের স্মৃতিচারণা করেন, অতীতের কথাগুলোকে তিনি যদি আবার ভেবে দেখেন, মনে করে দেখেন, তাহলে হয়তো তিনি এটাও বলতে পারেন যে আমি বোধহয় আমার জীবনের এই রকম পথ পরিক্রমা করেছি বলে আজকের এই জায়গায় আসতে পেরেছি। আবার কোনো কোনো ব্যক্তি তারা যদি প্রতিষ্ঠা না পায় পরবর্তী জীবনে, তারাও কিন্তু তাদের জীবনে অতীতের
দীর্ঘ পথ পরিক্রমাকে যদি বিশ্লেষণ করেন, স্মৃতিচারণা করে, তাহলে তারা হয়তো এটাও বলতে পারেন আফসোসের সঙ্গে যে আমাদের জীবনে ওই রকম পথটা মারাতে হয়েছে, ওই রকম পথ পেরোতে হয়েছে, তার জন্যই বোধহয় আমরা প্রতিষ্ঠা পাইনি। তাহলে আমাদের জীবনে ওই রকমভাবে পথটা যদি না পার হতে হতো, আমাদের জীবনে যদি ওই রকম অভিজ্ঞতাগুলো না আসতো, তাহলে আমরা হয়তো জীবনে সুদিনের মুখ দেখতাম। আবার অনেকে প্রতিষ্ঠা হওয়ার পরে ভাবে যে আমরা বোধহয় ওই রকম অবস্থার মুখোমুখি হয়ে আসতে পেরেছি বলেই কিন্তু আজকের এত সাফল্য, এত প্রতিষ্ঠা, এত যশ, এত খ্যাতি, সেটাও কিন্তু সম্ভব হয়েছে আগের জীবনের অভিজ্ঞতাগুলোর কারণে। কি যেটা বললাম সেটা ঠিক নাকি তোমাদের এটা নিয়ে আপত্তি আছে? হ্যাঁ স্যার, ঠিক। মানে তোমরাও কিন্তু ভাববে, তোমরাও কিন্তু পরবর্তীতে আরো ভাববে, বা এখনো বসে থেকে এটাও কিন্তু কারোর মাথায় আসে বা আসতে পারে। আচ্ছা, আমরা যদি আরো কয়েক বছর পরে জন্মাতাম, বা আমরা যদি আরো কয়েক বছর আগে জন্মাতাম, তাহলে বোধহয় এই যে বর্তমানের যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটাকে আমাদেরকে হয়তো এইভাবে দেখতে হতো না। মানে ব্যাপারটা এরকম, একটা সহজ করে বোঝাই। ধরো বাড়ি থেকে বেরোলাম, মানে তোমরাও ব্যাপারটার সঙ্গে একটু মিলিয়ে দেখো। হয়তো তোমরা বাড়ি থেকে বেরোলে, এবারে বাড়ি থেকে বেরোনোর পরে যাচ্ছি একটা কাজে, গন্তব্যে, সামনে একটা রাস্তা পড়েছে। দেখবে সেই রাস্তাটা হয়তো দুটো ভাগ হয়ে গেছে, বা ওই রাস্তার মোড়ে 3-4টে রাস্তা এসে মিশেছে। তো যে জায়গাটাতে আমরা যাচ্ছি সেই জায়গাটাতে যাওয়ার জন্য ওই 4টে রাস্তা ধরলেই যাওয়া যায়। কোনোটা দিয়ে গেলে হয়তো অল্প শর্টকাট, অল্পে পৌঁছে যাওয়া যায়। কোনোটা দিয়ে গেলে হয়তো একটু বেশি ভিড় হতে পারে, কোনোটা দিয়ে গেলে একটু বেশি ঘুরে যেতে হতে পারে, আবার কোনো রাস্তা একবার পুরো টোটালটা ব্লক হয়ে আছে, সেটাও হতে পারে। এইবারে যাচ্ছি, সামনে পড়েছে রাস্তার মোড়, 2-3টে রাস্তা ভাগ হয়ে গেছে। এইবারে যাচ্ছি, তো যেতে যেতে আমরা কি করি? যেতে যেতেই তো আমরা ভাবতে থাকি, প্ল্যান করতে থাকি, আচ্ছা কোন রাস্তা দিয়ে যাবো। কি প্ল্যান করি না, ভাবি না? হ্যাঁ স্যার। ওই রাস্তার মোড়ে আসার পরেও আমরা ভাবি অনেক সময়, আবার রাস্তার মোড়ে আসার আগেও কিন্তু আমরা ভাবি যে আচ্ছা এই রাস্তাটা তো এখানে আসছে, তাহলে এই রাস্তাটাতে আমরা, অনেকগুলো রাস্তা আছে, তাহলে এইটা দিয়ে যাব, এটাও তো ভাবি। এইবারে ওইখানে আসার পরে এরকমও অনেক সময় হয়, আচ্ছা এই রাস্তা দিয়ে গেলে শর্টকাট হবে, কিন্তু দেখা যাচ্ছে কি সামনে বোধহয় জাম, একটু বেশি ভিড়, মনে হয় ওখানে আটকে যেতে পারি। তখন অনেক সময় মনে হয় না, আচ্ছা এই দিক দিয়ে যাবো নাকি ঘুরে যাই, যাবো না ঘুরে যাই। এই ভাবতে ভাবতে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, না একটু ঘুরেই যাই, আটকাবো না, সময় একটু বেশি লাগবে, কিন্তু এখানে আটকে গেলে তার থেকে অনেক বেশি সময় লাগবে, তাহলে এই দিক দিয়ে ঘুরেই যাই। এইবারে এই দিক দিয়ে ঘুরে যেতে গিয়েই বা ঘুরে গিয়ে কোথাও একটা, ভগবান না করুক, কখনো কখনো এরকম হয়ও, হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বড় ক্ষতি হয়ে গেল। তারপরে স্বাভাবিক একটু হওয়ার পরে এটা কি আমরা ভাবি না, না এটা কি আমরা ভাববো না? আচ্ছা কেন এদিক দিয়ে গেলাম? আমরা যদি এদিক দিয়ে না যেতাম, ওই দিকে ভিড় ছিল, জাম ছিল, ওদিক দিয়ে যদি যেতাম দেরি হতো ঠিকই, কিন্তু আমার জীবনে এইরকম ঘটনা, মানে দুর্ঘটনা, এরকম ক্ষতিটা হতো না বা আসতো না। কেন গেলাম না? যদি যেতাম তাহলে কিন্তু ভালো হতো। আমরা কিন্তু ভাবি ঠিক তেমনি ভাবে আমরা জীবনটাকে নিয়েও ভাবি। আজকের যে জায়গায় আমি বসে আছি সেই জায়গায় বসে থেকে আমিও কিন্তু মাঝে মাঝে ভাবি আমার জীবনে এর আগে যতগুলো ঘটনা ঘটেছে, ছোট থেকে যা যা ঘটেছে, প্রত্যেকটা ঘটনা ঘটেছে বলেই হয়তো আমি এখানে বসে আছি, মানে আমি এই অবস্থায় পৌঁছতে পেরেছি। আর যদি এরকম হতো, অতগুলো ঘটনায় একটা ঘটনা যদি না ঘটতো, যদি অন্যভাবে ঘটতো, তাহলে হয়তো আমার এই জায়গায় এইভাবে বসে থাকাটা সম্ভব হতো না। হয়তো আমি অন্য পথে যেতাম, অন্য রাস্তায় যেতাম, অন্যভাবে তৈরি হতাম,
হয়তো আমাকে আজকের এই জায়গায় নয় অন্য কোথাও পাওয়া যেত, অন্য কোনোভাবে সেটা আরো ভালো হতে পারত, আবার আরো খারাপও হতে পারত। হ্যাঁ কি না? Yes, sir. ঠিক তাই। আমাদের সুবোধ ঘোষের জীবনের এত বিচিত্র অভিজ্ঞতার কারণেই আমি কিন্তু ব্যাখ্যা করছি, অর্থাৎ লেখকের জীবনের সঙ্গে আমরা আমাদের জীবনটাকে মেশানোর চেষ্টা করছি। আর সেই জায়গা থেকে আমরা কিন্তু বহুরূপী গল্পের হরিদার জীবনের সঙ্গে আমাদের জীবনকে মেশাবো। আমাদের মনে হতে পারে আরে হরিদাকে নিয়ে আমরা কেন ভাববো? হরিদা তো একজন বহুরূপী, একেবারে নিম্নবিত্ত অভাবী দরিদ্র মানুষ। তো সেই মানুষটার সঙ্গে আমাদের জীবনের মিল আমরা কোথাও খুঁজে পাবো না, কোথাও খুঁজে পাওয়ার কথাই নয়। না না, পাবো 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 পাবো। বাইরের পোশাকটাকে, বাইরের আবরণটাকে নয়, ভেতরটাকে, হরিদার মনটাকে, তার স্বভাব চরিত্র, তার বৈশিষ্ট্যটাকে, সেটার সঙ্গে কিন্তু আমরা নিজেদেরকে মিলিয়ে দেখব, তবে গিয়ে মিল পাবো। আমরা মিলিয়ে দেব একজন শিল্পীর সঙ্গে, একজন শিল্পীর মনের সঙ্গে আমরা নিজেদেরকে মেলাবো। কারণ আমাদের প্রত্যেকের মধ্যে শিল্পীর অধিষ্ঠান, আমাদের প্রত্যেকের মধ্যে শিল্পী আছে। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। প্রত্যেকের মধ্যে শিল্পী আছে, কারণ আমরা শিল্পকে ভালোবাসি। আর শিল্পকে যারা ভালোবাসে তাদের মধ্যে শিল্পীর অবস্থান থাকতে হবে। অবস্থান করছে আমাদের মধ্যে শিল্পী, আর সেই শিল্পী সত্তাটাকে আমরা কতটা সযত্নে সামনে উপস্থাপন করব, সযত্নে তাকে রক্ষা করে আমরা প্রকাশ করব, সেটাই কিন্তু আমাদের সামনে, আমাদের কাছে চ্যালেঞ্জ। সেই শিল্পী সত্তাটাকে আমরা রক্ষা করব না তাকে গলা টিপে মেরে ফেলবো, সেটাও কিন্তু আমাদেরই ঠিক করতে হবে। অনেক সময় পরিস্থিতির চাপে কিন্তু সেই শিল্পী সত্তাটা আস্তে আস্তে হারিয়ে যায়, মরে যায়। অনেক সময় পরিস্থিতি এমন আসে সেই শিল্পী সত্তাকে মেরে ফেলার জন্য প্রলোভন, টোপ আসে, টোপ। তোমাকে এত টাকা দিচ্ছি, তোমার ওই শিল্পটাকে আমাকে বিক্রি করে দাও। তো তুমি যখনই শিল্পটাকে বিক্রি করে দেবে, তাহলে তো তোমার শিল্পী সত্তাটাই, ওটাকে তো তুমি গলা টিপে মেরে ফেললে। তখন তো তুমি আর শিল্পী নও, তুমি তখন কি হয়ে গেলে? ব্যবসায়ী, বিজনেসম্যান, যেখানে তুমি লাভ ক্ষতির বিচার করছো। তোমার শিল্পটাকে টাকার বিনিময়, অর্থের বিনিময়ে কিন্তু তুমি বিক্রি করে দিলে, তখন তুমি আর শিল্পী থাকলে না। তো শিল্পীরা কি করে? শিল্পীরা অর্থের সঙ্গে আপোষ করে না। শিল্পীরা লোভ, মোহ এগুলোকে সম্বরণ করতে পারে। আর তার জন্যই শিল্পীদের সারা জীবনে অভাব, দারিদ্র নিত্য সঙ্গী হয়ে থাকে। কিন্তু তাদের অহংকার কি? শিল্পীদের অহংকার কি? কোনটা? শিল্পীদের অহংকার যে তাদের আত্মসম্মান আছে, তাদের আত্মমর্যাদা আছে। শিল্পীদের অহংকার, তারা শিল্পী। মাথা উঁচু করে গর্বের সঙ্গে তারা বলতে পারে যে আমরা কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমাদের শিল্পকে বিক্রি করিনি। হতে পারি আমি অভাবী, দরিদ্র, কিন্তু অভাবের অন্ধকারে, অভাবের দারিদ্র্যের অন্ধকারে নিমজ্জিত থেকেও শিল্পীরা বুক দিয়ে আগলে তাদের শিল্পকে রক্ষা করে। এই জন্য শিল্পীদের ঘরে সবসময় দেখবে অন্ধকার, অভাবের অন্ধকার, দারিদ্র্যের অন্ধকার। কি বোঝা যাচ্ছে কথাগুলো? Yes, sir. তো এই গল্পে আমরা যে হরিদাকে দেখছি, মানে বহুরূপী হরিদা, এই রকম বহুরূপী যারা সমাজের একেবারে নিম্ন স্থানে, নিম্ন অবস্থানে রয়েছে, সামাজিক অবস্থানের দিক থেকে তারা কিন্তু একেবারে নিচের সারিতে রয়েছে, নিচের সারিতে সামাজিক অবস্থানে। এদেরকে কি সেই অর্থে সবাই সম্মান করে? এই বহুরূপীদের সম্মান করে? কি মনে হয়? নিশ্চয়ই নয়। আমি সবার কথা বলছি। হ্যাঁ, কিছুজন সম্মান করে, যারা শিল্পীকে সম্মান করতে জানে তারা সম্মান করে, কিন্তু এই বহুরূপীকে কি সমাজের সবাই সম্মান করে না মর্যাদা দেয়? না, অবহেলা করে, অবহেলা করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে। আর এই তারা অবহেলা উপেক্ষার অন্ধকারে কি করে না দিন রাত
কাটায়, সংসারে অভাব দারিদ্র তো লেগেই থাকে, এটা তাদের নিত্য সঙ্গী। তা সত্ত্বেও কিন্তু তারা তাদের নিজেদের আত্মসম্মান বা আত্মমর্যাদাটাকে বিকিয়ে দেয় না। নিন্দা, সমালোচনা, অবহেলা এইগুলো হাসি মুখে বরণ করে নেয়। তারা ভাবে এইগুলোই আমাদের বোধহয় পুরস্কার প্রাপ্তি। তো এই বহুরূপীর জীবনের গল্পকেই লেখক সুবোধ ঘোষ মানবিকতার সাথে অত্যন্ত সহৃদয় লেখনীতে নতুনভাবে একটা মাত্রা দিয়েছেন। আর এই গল্পে আমরা হরিদার জীবনের কাহিনীকে দেখব না, এই গল্পে কিন্তু হরিদার জীবনের লড়াইকে দেখব না, হরিদার জীবনের লড়াইকে তুলে ধরা হয়নি। এই গল্পের মুখ্য ভূমিকায় আমরা হরিদাকে দেখছি, কিন্তু হরিদা হচ্ছে একজন ব্যক্তি। আসলে বহুরূপী এটা কিন্তু কোনো ব্যক্তি নয়, বহুরূপী কিন্তু কোনো ব্যক্তি হতে পারে না। বহুরূপী এই যে শিল্পী, এই শিল্পী যে শ্রেণীটা, বহুরূপী যে শিল্পী শ্রেণীটা, ওই শিল্পী শ্রেণীটাকেই তুলে ধরা হয়েছে, মানে হরিদাকে তুলে ধরা হয়নি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস আছে শ্রীকান্ত, শুনেছ নাম? হ্যাঁ, শ্রীকান্ত উপন্যাসটা পারলে না পড়বে। শ্রীকান্ত উপন্যাসটা যখন যদি সময় পাও, অনেক বড় উপন্যাস, বাহ ভেরি গুড। তো শ্রীকান্ত উপন্যাস যদি কেউ পড়ে না থাকো তাহলে আস্তে আস্তে পড়বে। তো সেখানে কিন্তু একজন বহুরূপীর কথা আছে, ছিনাদ বহুরূপী। তো সেই ছিনাদ বহুরূপীর কথাও কিন্তু এই গল্পে হরিদার, মানে এই বহুরূপী হরিদার জীবন কথার প্রসঙ্গে কিন্তু বলা যায়, টেনে নিয়ে আসা যায়। তাহলে আমাদের এই গল্পের বহুরূপী হরিদা, যে হরিদা কিন্তু তার পেশাটাকে বদলায়নি, তার সামনে কিন্তু সুযোগ ছিল, ওই যে দোকানের বিক্রি বাটার কাজ কিন্তু সে করতে পারতো, চাইলে কোনো চাকরি বাকরি করতেই পারতো। তাহলে সেটুকু করলে তার তো অভাব হতো না, দুবেলা দুমুঠো পেট ভরে তো খেতে পারতো। হ্যাঁ, অনেক আরাম স্বাচ্ছন্দ্য বিলাসিতা না এলেও অভাবটা থাকতো না। কিন্তু দেখো, তবুও অভাব সহ্য করে একটা পেশা থেকে আরেকটা পেশাতে যায়নি। কেন যায়নি? কারণ ভালোবাসে পেশাটাকে, সেই পেশাটাকে সে সম্মান করে, ভালোবাসে, ওটাই তার কাছে তার গর্ব। তাহলে হরিদার জীবনের কথা নয়, একজন বহুরূপীর জীবনের কথা এই গল্পে উঠে এসেছে। আর লেখক এই গল্পে উপেক্ষিত, অনাদৃত, যারা আদর যত্ন পায় না, অবহেলা পায়, সেই অবহেলিত যে ব্রাত্য শ্রেণী, সেই ব্রাত্য শ্রেণীর মানুষকে সামাজিক মর্যাদায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করে গেছেন, যে তারাও একটা যথাযোগ্য জায়গা পাক। বহুরূপীরাও সমাজে তাদেরও যে ভূমিকা আছে, তাদেরও যে মূল্য আছে, তাদেরও যে দরকার আছে, তাদেরও যে প্রয়োজন আছে। বহুরূপীরা মানুষকে কিভাবে আনন্দ দিচ্ছে, পয়সার বিনিময়ে নয়, শুধু হাসি মুখে। তাতে কেউ পয়সা দিল না দিল তাতে কিন্তু তাদের মন খারাপ করে না, তারা কিন্তু কষ্ট পায় না, তবুও তারা কিন্তু হাসি মুখে মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছে, খেলা দেখিয়ে যাচ্ছে বহুরূপ ধরে। তাহলে সেই সমস্ত মানুষগুলো জায়গা পাক সমাজের একেবারে সবার নিচের স্তরে থাকা এই মানুষগুলো যাতে তাদের মানুষ হিসেবে সামাজিক মর্যাদা পায়, সেইটা কিন্তু এই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই যে বহুরূপী, এই বহুরূপী হচ্ছে এটা সমাজের লৌকিক শিল্পধারার একটা অংশ, লৌকিক শিল্পধারা, লোকায়ত শিল্পধারার একটা অংশ। আর এই লৌকিক শিল্পধারার যে মানুষ, এই বহুরূপী হরিদা, সে তো দুঃসহ দারিদ্র্যের অন্ধকারে দিন কাটাচ্ছে অসহায়ভাবে, কিন্তু তার শিল্পের প্রতি যে একটা ঐকান্তিক নিষ্ঠা আছে, শিল্পের প্রতি ঐকান্তিক, একবারে অন্তর থেকে, মন থেকে একটা নিষ্ঠা কিন্তু সে তার শিল্পের প্রতি দেখাচ্ছে বা দেখায়।
তার শিল্পের প্রতি যে অনুরাগ, প্রবল অনুরাগ, ভালোবাসা, তার সামনে একটা আপোষকামী সুখী জীবন কিন্তু আছে। সে যদি চাইতো, আপোষ করতে চাইতো, তাহলে কিন্তু একটা সুখী জীবন পেতে পারত। কিন্তু সেই আপোষকামী যে সুখী জীবনটা, সেই সুখী জীবনটার হাতছানিকে সে অবহেলায় প্রত্যাখ্যান করে দিয়েছে, সরিয়ে দিয়েছে তার জীবন থেকে। আর এই কথাটাই এই বহুরূপী গল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাহলে আমি এই প্রসঙ্গে বলি, আমি হচ্ছে আমাদের এই পাশেই মাঝে মাঝে রাস্তাতে একটু লম্বা করে বহুরূপীকে দেখতে পাই। ওই জটা মতো করে টোরে লম্বা করে লোকটা, হ্যাঁ, মুখে ঢোকে একবারে রং টং, নীল রং টং মেখে অনেকটা শিবের মতো সেজে টেজে ও কী করে মাঝে মাঝে ওই ঝোলা টোলা নিয়ে, পুডলি নিয়ে রাস্তা দিয়ে হনন করে হেঁটে যাচ্ছে। একদিন তার সঙ্গে দাঁড়িয়ে কথাও বললাম। তো এই লোকটা বিভিন্ন সাজে ও খেলা টেলা দেখায়, এদিক ওদিক দূরের দিকে চলে যায়। সারাদিন ঘুরে ঘুরে যেটুকু পায় তাতে সংসার চলেই না। একদিন দেখি যাচ্ছে বিড়ি খেতে খেতে যাচ্ছে। তো দাঁড়িয়ে আমি কি করলাম, সেদিনকে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখলাম। মানে আর এই বহুরূপী গল্পে, সুবোধ ঘোষের বহুরূপী গল্পের হরিদা বহুরূপীর সঙ্গে, বহুরূপী হরিদার সঙ্গে একটু কানেক্ট করার চেষ্টা করলাম, একটু মিলানোর চেষ্টা করলাম। ভাবলাম বাহ, মানে গল্পে আমরা যাকে দেখছি চোখের সামনে যদি তাকে দেখতে পাই, সেরকম ধরনের কাউকে দেখতে পাই, তাহলে কিন্তু ভালো লাগে। এবং তখনই বুঝতে পারি যে এটা গল্প ছিল কিন্তু ঠিকই, কিন্তু গল্পের চরিত্র যেন গল্প থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে চোখের সামনে। হয়তো তোমাদের চোখে পড়লেও পড়তে পারে। গার্লস স্কুলের এই রাস্তা দিয়ে মাঝে মাঝে কিন্তু দেখতে পাই, দেখা যায় গার্লস স্কুলের সামনে দিয়ে দিক দিয়ে হেঁটে হেঁটে যায়। আর এমনি তো দেখবে ওই যে চড়কের সময়, চড়ক বাড়ি বাড়ি আসে, শিব সেজে, দুর্গা সেজে আসে না? হ্যাঁ স্যার। আসে, কিন্তু বাড়ি বাড়ি আসে, চাল ডাল কিছু টাকা পয়সা, হ্যাঁ, একটু চেয়ে চেয়ে নিয়ে যায়। তারাও কিন্তু তখন সেজে টেজে আসে। হ্যাঁ, ওরা হয়তো সারা বছর বহুরূপীর সাজে নিজেকে সাজায় না, ওরা হয়তো একটা বছরের নির্দিষ্ট দিনে, কিন্তু এটাও কিন্তু ওদের কাছে, ওটাও কিন্তু বহুরূপীরই সাজ। আর যারা নিজেকে এই বরাবর বহুরূপীর পেশাতে নিযুক্ত করেছে, তাদের লড়াইটা অনেক বেশি কঠিন, কিন্তু সেই লড়াই থেকে সরে আসে না। আমাদের মনে হতে পারে কেন লড়াই করার কি দরকার, হ্যাঁ, হাত পা আছে, পরিশ্রম করতে পারে, তো কাজকর্ম করুক না। কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবছি, তো আমরা ওদের মনের কথাটা বুঝছি না, তার জন্যই আমরা বলি। আর শিল্পীদের মনের কথা সচরাচর বুঝতে পারে না যারা হিসেবি মানুষ, যারা আত্মকেন্দ্রিক, শুধু নিজেরটা নিয়ে ভাবে, তারা বুঝতে পারে না। এই জন্য দেখবে মাঝে মাঝে তোমাদের বাড়ির বড়রাও কিন্তু তোমাদের অনেকের মধ্যে যে শিল্পী সত্তাটা আছে তাকে কিন্তু কদর দেয় না। কারণ তারা বাস্তবটাকে বোঝে, বাস্তবটাকে জানে। তারা জানে যে শিল্পী হিসেবে যদি তাকে কদর করি, শুধু শিল্পের জন্য যদি সে বাঁচে, শুধু শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য যদি বাঁচে, তাহলে কিন্তু তার জীবনে অভাব দারিদ্র লেগেই থাকবে। মানে পরবর্তীতে যে একটা সুন্দর, আরাম, স্বাচ্ছন্দ্যপূর্ণ যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটা কিন্তু পাবে না। কোন বাবা মা, বিশেষ করে, হ্যাঁ অনেক বাবা মা আছে, কিন্তু বেশিরভাগ বাবা মা কি চায়? বাবা মা চায় না তুমি শিল্পটাকে মর্যাদা দাও, কিন্তু সাথে সাথে আগে তুমি কি করো, প্রতিষ্ঠাটাও পাও, উপার্জনের একটা রাস্তা রাখো। আর উপার্জন যদি না থাকে, শুধু শিল্পের জন্য যদি বেঁচে থাকো বা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্যই যদি বাঁচার চেষ্টা করো, তাহলে কিন্তু ঘরে অভাবের বা দারিদ্রের সঙ্গেই বাঁচতে হবে, দারিদ্রকে নিয়েই বাঁচতে হবে। ওই জন্য বাবা মারা কী করে, কেউ একেবারে নাচের প্রতি পাগল, কেউ গানের প্রতি পাগল, হ্যাঁ, কেউ ছবি আঁকাতে পাগল, আরও 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 যে শিল্প, সেই শিল্পের প্রতি যাদের অগাধ টান, সেই শিল্প নিয়ে যখন তারা একেবারে উন্মাদনায় পৌঁছে যাচ্ছে, তখন বড়রা কি করে, তাদের কিন্তু বারবার সজাগ করে, সচেতন করে যে না, এইটা কিন্তু এই সময়টা, এটা এত উদ্ভ্রান্ত হয়ে ওঠার সময় নয়, এটা কিন্তু নিজের
জীবনের ভিতটাকে মজবুত করার সময়। এই সময় যদি এলোমেলো হয়ে যায়, ভিতটা যদি নড়বড়ে হয়ে থাকে, পরে গিয়ে আর সেইভাবে আর্থিক দিক থেকে স্বাবলম্বী হয়ে ওঠা সম্ভব হবে না। এই জন্য কিন্তু বারবার আটকানোর চেষ্টা করে। আবার অনেকের বাড়িতে অনেকের গার্জেন এটাও বলে যে শিল্পটাকে ভালোবাসো, সেটাকে নিয়ে তুমি এগো, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সাথে কোনটাকে জোর দাও? কাকে জোর দিতে হবে? স্যার পড়াশোনা। পড়াশোনাটাকে, শিক্ষাটাকে প্রতিষ্ঠার জন্য শিক্ষাটাই কিন্তু একটা মাধ্যম, যেটা তোমাকে পরবর্তীতে গিয়ে প্রতিষ্ঠা দেবে, আর্থিক দিক থেকে সঙ্গতি এনে দেবে, সামর্থ্য তৈরি করে দেবে। কিন্তু শুধু শিল্প অর্থ দেবে না, অভাবের সঙ্গে লড়াই করে বাঁচতে হবে। তাহলে আমার তো মনে হয় বড়রাও বড়দের জায়গায় ঠিক, কি মনে হয়? ঠিক না? হ্যাঁ স্যার। বড়রা যদি বলে যে শিল্পটাকে গুরুত্ব দাও, কিন্তু সাথে আর বড় শিল্পী হয়ে উঠতে গেলেও তো শিক্ষাটা দরকার আছে, আর সেই শিক্ষাটাকেও যদি কাজে লাগিয়ে তুমি যদি প্রতিষ্ঠা পাও, সাথে সাথে যদি তোমার যে শখ, স্বপ্ন, ভালোবাসা, শিল্প, তাকে মর্যাদা দাও, দুটোকে যদি সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে পারো, তাহলে তোমাদের কোনো বলার আপত্তি নেই। কিন্তু শুধু শিল্পের জন্য যদি পাগলের মতো হতে থাকো, তাহলে ভবিষ্যৎটাতে একটা যে নিরাপত্তার বলয়, সেটা ভেঙে চুরমার হয়ে যাবে। আজকের আলোচনা হলো বহুরূপী গল্পের লেখক সম্পর্কে, মানে সুবোধ ঘোষ সম্পর্কে। আলোচনা হলো সুবোধ ঘোষের অভিজ্ঞতা সম্পর্কে, আর সুবোধ ঘোষের অভিজ্ঞতা যে গল্পে কিভাবে প্রতিফলিত হয়েছে সেটা সম্পর্কে, আর একজন বহুরূপীর জীবনের লড়াইয়ের সম্পর্কে একটু আলোচনা করলাম। এখনো পর্যন্ত কিন্তু গল্পের লাইন ধরে আলোচনা শুরু হয়নি, তো পরের ক্লাসে শুরু হবে বহুরূপী গল্পের লাইন ধরে ব্যাখ্যা। আর লাইন ধরে ব্যাখ্যা যখন করব, তখনই কিন্তু লাইন থেকে প্রশ্নগুলো দিতে থাকবো হোমওয়ার্কের জন্য। মানে এখন আমরা বহুরূপী গল্পে লাইন ধরে ব্যাখ্যা করার জন্য পুরোপুরি তৈরি। কি তৈরি তো? গল্পে এবারে ঢোকা যাবে তো? গল্পের যে বিষয়টা বা গল্পের যে শিক্ষণীয় দিক, এগুলো তো সব ক্লিয়ার হয়ে গেল, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত থাকবে। সবাইকে গুড নাইট, টাটা।